আদালত মূলত দুইখানি, ফৌজদারি আর দেওয়ানি। অপরাধমূলক কাজকর্মের জন্য বিচার হয় ফৌজদারি আদালতে অর্থাৎ ক্রিমিনাল কোর্টে। আপনি থানায় অভিযোগ করলেও পুলিশ তদন্ত করে চার্জশিট জমা দেয় ফৌজদারি আদালতে, আর সেখানে বিচার শুরু হয়। ঠিক একইভাবে জমি সম্পত্তি সংক্রান্ত মামলা বা বিভাগ বন্টন মামলা ফাইল করা হয় সিভিল কোর্টে অর্থাৎ দেওয়ানি আদালতে। কিভাবে বিভাগ বন্টন মামলা বা পার্টিশন স্যুট ফাইল করবেন তা নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দেওয়ানি মামলার বিচার প্রক্রিয়া ও পদ্ধতি ফৌজদারি মামলার থেকে আলাদা, তাই দেওয়ানি মামলা দীর্ঘ সময় ধরে চলে। আমরা যখন সিভিল অর্থাৎ দেওয়ানি মামলা ফাইল করি তখন আমরা তাড়াতাড়ি বিচার পাবার আশা করি, কারণ আমরা জানি না যে দেওয়ানি মামলা অর্থাৎ সিভিল মামলা ফাইল করার পর কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। সিভিল অর্থাৎ দেওয়ানি মামলা ফাইলিং থেকে জাজমেন্ট পর্যন্ত প্রতিটি ধাপ বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো দেওয়ানি অর্থাৎ সিভিল মামলার ক্ষেত্রে মামলা ফাইলিং থেকে জাজমেন্ট পর্যন্ত স্টেপগুলি কি কি। চ্যানেল মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। দেওয়ানি অর্থাৎ সিভিল মামলার ক্ষেত্রে মামলা ফাইলিং থেকে জাজমেন্ট পর্যন্ত স্টেপগুলি কি কি। স্টেপ 1, মামলা ফাইল করতে আইনত বাধা আছে কিনা। ক, সবার আগে আপনি যে মামলা ফাইল করতে চাইছেন সেটা সিভিল মামলা হতে হবে ও যে আদালতে মামলা ফাইল করছেন আদালতের এখতিয়ারভুক্ত মামলা হতে হবে। তা না হলে দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 নম্বর ধারা প্রযোজ্য হবে, অর্থাৎ মামলা ফাইল করতে আইনত বাধা থাকবে। খ, আপনি যে কারণে মামলা ফাইল করতে চাইছেন সেই একই কারণে আপনি যদি আগে মামলা ফাইল করে থাকেন এবং সেই মামলা আপনি আদালতে হাজির না হওয়ার জন্য খারিজ হয়ে থাকে, তাহলে আপনার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 9 রুল 9 প্রযোজ্য হবে, অর্থাৎ মামলা ফাইল করতে আইনত বাধা থাকবে। তবে আপনি আদালতে হাজির না হওয়ার যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আদালতে আবেদন করতে পারেন। গ, আইনে যে সময়সীমা দেওয়া আছে সেই সময়সীমার মধ্যে আপনাকে মামলা ফাইল করতে হবে, তা না হলে লিমিটেশন অ্যাক্ট অর্থাৎ তামাদি আইন প্রযোজ্য হবে, অর্থাৎ মামলা ফাইল করতে আইনত বাধা থাকবে। ঘ, আপনি যে বিষয় ও কারণ নিয়ে আদালতে যার বিরুদ্ধে মামলা করতে চাইছেন তার বিরুদ্ধেই একই বিষয় নিয়ে আগের কোনো মামলায় সিদ্ধান্ত অর্থাৎ রায় গৃহীত হয়ে থাকলে দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 নম্বর ধারা অর্থাৎ রেস জুডিকাটা প্রযোজ্য হবে, অর্থাৎ মামলা ফাইল করতে আইনত বাধা থাকবে। ইয়, যেখানে একটি মামলায় একাধিক রিলিফ চাইতে পারতেন সেখানে প্রতিটি রিলিফের জন্য আলাদা আলাদা মামলা করা যায় না, সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 2 রুল 2 প্রযোজ্য হবে, অর্থাৎ মামলা ফাইল করতে আইনত বাধা থাকবে। চ, আপনি যে বিষয় নিয়ে মামলা করতে চাইছেন সেই একই বিষয় নিয়ে যদি অন্য আদালতে মামলা বিচারাধীন থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 নম্বর ধারা প্রযোজ্য হবে, অর্থাৎ মামলা ফাইল করতে আইনত বাধা থাকবে। স্টেপ 2, মামলা দায়েরের স্থান। মামলায় বাধা আছে কিনা দেখে নেওয়ার পর আপনাকে জানতে হবে আপনার মামলাটি কোন আদালতের এখতিয়ারভুক্ত এবং সেখানেই মামলা ফাইল করতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মামলা হয়ে থাকে, যেমন স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, টর্ট ইত্যাদি। যদি জমি সম্পত্তি নিয়ে মামলা হয়ে থাকে তাহলে জমি সম্পত্তি
সম্পত্তিটি যে এলাকায় অবস্থিত সেই এলাকাটি যে আদালতের এখতিয়ারভুক্ত সেই এলাকায় মামলা ফাইল করতে হবে। ভুল আদালতে মামলা ফাইল করতে আইনত বাধা থাকবে। সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908-এর 15 থেকে 20 ক ধারা প্রযোজ্য হবে। স্টেপ 3, আর্জি উপস্থাপনা। আদালত নির্দিষ্ট হয়ে যাবার পর আপনাকে দেওয়ানি কার্যবিধি 1908-এর 26 নম্বর ধারা মতে আদালতে আর্জি পেশ করতে হবে। দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 6-এ আর্জি লেখার নিয়মাবলী উল্লেখ আছে, আর অর্ডার 7-এ আর্জির বিষয়বস্তু কি হবে তা বলা আছে। আদালতের এখতিয়ার বহির্ভূত এলাকায় মামলা হলে দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 7 রুল 10 মতে আদালত আর্জি রিটার্ন করতে পারে। আবার অর্ডার 7 রুল 11 মতে আর্জি খারিজ করতে পারে। স্টেপ 4, বিবাদী তলব। আদালতে আর্জি গৃহীত হবার পর বিবাদীকে দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 5 মতে সমন পাঠানো হয়, অর্থাৎ তলব করা হয়। স্টেপ 5, হাজিরা। আদালতে হাজির হবার নির্দিষ্ট তারিখে যদি দেখা যায় বিবাদী হাজির হয়নি বা বাদী হাজির হয়নি বা দুজনেই হাজির হয়নি, সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 9 প্রযোজ্য হবে। স্টেপ 6, অন্তর্বর্তীকালীন আদেশ। অনেক সময় দেখা যায় মামলা চলাকালীন আদালতকে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে হয়। ধরা যাক কোনো সম্পত্তির মালিকানা নিয়ে মামলা হলো, কিন্তু মামলা চলাকালে বিবাদী ওই সম্পত্তিতে নির্মাণ কাজ শুরু করে দেয়। সেই পরিস্থিতির মোকাবেলায় আদালতকে অন্তর্বর্তীকালীন আদেশ দিতে হয়। এরকম বিভিন্ন পরিস্থিতি হতে পারে। স্টেপ 7, জবাবপত্র। সমন পাওয়ার পর বিবাদী দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 8 মতে আদালতে আর্জির পরিপ্রেক্ষিতে জবাবপত্র পেশ করে। জবাবপত্র পেশের মাধ্যমে বিবাদী তার বক্তব্য জানাবে। আর্জিতে দাবি করা কিছু বক্তব্য মেনে নিতে পারে, আবার কিছু বক্তব্য অস্বীকার করতে পারে। স্টেপ 8, গ্রহণযোগ্যতা। দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 11 মতে যদি বাদী বা বিবাদীর কারো মনে হয় যে অপরপক্ষকে ঘটনার সত্যতা যাচাই করার জন্য কিছু প্রশ্নের উত্তর পাওয়া দরকার, তাহলে আদালতের অনুমতি নিয়ে তা করা যেতে পারে। আবার অর্ডার 12 মতে বাদী বা বিবাদী যে কেউ একে অপরের কিছু বক্তব্য মেনে নিতে পারে, আবার কিছু অস্বীকার করতে পারে। মেনে নেওয়া বক্তব্য প্রমাণ করার দরকার হয় না। অর্ডার 13 মতে বাদী বা বিবাদী আর্জি বা জবাবপত্রের সাথে যদি কোনো ডকুমেন্টস জমা দিয়ে থাকে, তাহলে ইস্যু গঠন করার আগে বা ইস্যু গঠন করার দিন আদালতে অরিজিনাল ডকুমেন্টস জমা করতে হবে। স্টেপ 9, ইস্যু গঠন। আদালত আর্জি ও জবাবপত্রে লিখিত বক্তব্যগুলির মধ্যে বাদী ও বিবাদী কোন কোন বিষয়ে সহমত পোষণ করেছে তা লিপিবদ্ধ করবেন। এছাড়াও আদালত বিবাদের আসল কারণ অনুসন্ধানের জন্য বাদী ও বিবাদীকে দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 10 রুল 2 মতে মৌখিক জিজ্ঞাসাবাদ করতে পারেন ও তা লিপিবদ্ধ করবেন। এসব বিবেচনা করে আদালত মামলার ইস্যু গঠন করবেন, অর্থাৎ কোন কোন নির্দিষ্ট বিষয় আদালত বিচার করবে। স্টেপ 10, সাক্ষী তলব। ইস্যু গঠন হবার পর দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 16 মতে সাক্ষীকে তলব করা হয়। স্টেপ 11, মামলা শুনানি। এরপর দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 18 মতে মামলা শুনানি শুরু হয়। ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম অনুসারে সাক্ষীর এক্সামিনেশন ইন চিফ ও জেরা করা হয়। এরপর আর্গুমেন্ট শুরু হয়, অর্থাৎ আদালতকে নিজের পক্ষ বা নিজের অনুকূলে যুক্তিতর্ক দিয়ে বোঝানো হয়। স্টেপ 12, মামলার রায়। দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 20 মতে আদালত মামলার রায় ঘোষণা করে। মামলার রায়ের কার্যকরী অংশকে বলা হয় ডিগ্রি। স্টেপ 13, মামলা চলাকালে বা ডিগ্রি বা রায়ের বিরুদ্ধে পদক্ষেপ। ক, রেফারেন্স। কোনো মামলায় আইনগত বিষয় নিয়ে প্রশ্ন উঠলে তার ব্যাখ্যা চেয়ে নিম্ন আদালত উচ্চ আদালতে মামলা পাঠাতে পারে। দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 46 ও 113 নম্বর ধারা প্রযোজ্য। খ, রিভিউ। কোনো মামলার রায় যদি ভুল বলে মনে হয় বা নতুন করে কিছু প্রমাণ পাওয়া যায়, তাহলে আপনি রিভিউ করতে পারেন। দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 47 ও 114 নম্বর ধারা প্রযোজ্য। গ, রিভিশন। মামলার রায় আসার আগে বা পরে আপনি রিভিশনে যেতে পারেন। দেওয়ানি কার্যবিধি 1908-এর 115 নম্বর ধারা প্রযোজ্য। ঘ, আপিল। মামলা চলাকালে বা রায় ঘোষণার পরেও আপনি আপিল করতে পারেন। দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 41 থেকে 45 ও 96 থেকে 112 নম্বর ধারা প্রযোজ্য। স্টেপ 14, ডিগ্রি কার্যকর। আদালত যার পক্ষে ডিগ্রি প্রদান করে থাকে তাকে ডিগ্রি হোল্ডার বলা হয়।
ডিগ্রিতে পক্ষগণের অধিকার উল্লেখ থাকে। ডিগ্রি হোল্ডারকে ডিগ্রি কার্যকর করার জন্য দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 21 মতে আদালতে আবেদন করতে হয়। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।